নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা শুনছিলেন শ্রী কুমুদনাথ চৌধুরী দেব শর্মার লেখা একটি শিকার কাহিনী, ঝিলে জঙ্গলে শিকার। আজকের ৭ম পর্ব। ১৬ই জানুয়ারি ১৯১৮ খ্রিস্টাব্দ। স্নেহের অলকা, কল্যাণ, তোমাদের কাছে এখন আমার দুটি মৃগয়া যাত্রার বর্ণনা এখানে দেব। একটি দূর শৈল প্রদেশে, অপরটি সুজলা সুফলা শস্য শ্যামলা বঙ্গভূমির সমতল প্রদেশে, আমাদের দেশের বাড়ির নিকটে। আশা করি কথা তোমাদের ভালো লাগবে। অতীতের পুরুষোচিত সাহসিক কাজের স্মরণ আর ভবিষ্যতে তার আশা ও কল্পনা দুই সমান আনন্দজনক। পার্বত্য প্রদেশে আর সমতল প্রান্তরের অভিনীত দৃশ্যাবলীর সুখ স্মৃতির মধ্যে বারবার ফিরে ফিরে যেতে মন ভালোবাসে। আশায় যখন নিরাশা আসে, ভাগ্যে বিঘ্ন বিপদ যখন ঘটে, কষ্ট অসুবিধা যখন ভোগ করতে হয়, এসব সেই সময়ের জন্যই বিরক্তিকর। ভেবে দেখতে গেলে এই সমস্ত দুর্ঘটনার দুঃখ বিলাস সম্ভোগের সুখের মতোই অকিঞ্চিৎকর। বৃষ্টিতে ভিজে শ্রান্ত শরীরে কোনো ক্রমে তাঁবুতে ফিরে দেখো, তৈজসপত্র সব কি যে কোথায় গিয়েছে তার ঠিক নেই। রাতের অন্ধকারে অফুরন্ত পথে হাতির ওপর আরোহী হয়ে গজেন্দ্র গমনে জলাভূমি আর জঙ্গলে পথ ভুলে ঘুরে মোড়ে অসময়ে ফিরে আসো। শিকার যদি তুমি সত্যি ভালোবাসো, তাহলে এসব অসুবিধা দুঃখ বলে মনেই হয় না। গৃহের আরাম ও আনন্দের মধ্যে ফিরে বনবাস দুঃখ কদিন বা আর মনে থাকে। শহরের ইট কাঠ পাষাণ পথ দুদিনেই মনে শ্রান্তি নিয়ে আসে। আবার সেই বনপথ, খোলা মাঠের খোলা হাওয়া, বনানীর শ্যামাঞ্চলের স্নিগ্ধ ছায়ার জন্য মন উতলা হয়ে ওঠে। প্রকৃতির যে সৌন্দর্যের সঙ্গে রাজপথের দেখা হবার কোনো সম্ভাবনা নাই, সেই নির্মল শুদ্ধান্ত শোভা উপভোগের পরম সুখ কিংবা চরম দুঃখের জন্যে অন্তরাত্মা ব্যাকুল হয়। প্রকৃতির অন্তঃপুরে একবার প্রবেশ করতে পারলে যে আনন্দ ও শান্তির অধিকারী হওয়া যায়, আধুনিক সভ্য জীবনে সে আনন্দ নিতান্ত দুর্লভ। আজকালকার এই কাজ আর আমোদের স্রোতে পড়ে মানুষ মনোযোগ দেবার, অভিনিবেশের সহিত লক্ষ্য করবার, দেখবার শক্তি হারিয়ে ফেলেছে। এই দূষিত কুৎসিত নগরীর বাহিরে না গেলে আকাশের চন্দ্রতারা গ্রহ নক্ষত্র যথার্থই যে আমাদের বন্ধু, এ কথা জানবার সুবিধা হয় না। এখানকার এই গ্যাসের আলো আর বিজলিবাতি আমাদের বিক্ষিপ্ত দৃষ্টি হতে তাদের অন্তরাল করে রাখে। কালপুরুষ আকাশের কোন স্থানে আছে তাই দেখেই রাত্রের কত প্রহর অতীত হল কিংবা কত প্রহর বাকি, সে কথা সহজেই বুঝতে পারা যায়। চন্দ্রমার ষোড়শ কলা, আকাশপথে তার গতি, তার বঙ্কিম বিচিত্র আকার উদয়ান্ত কালের সঙ্গে কি আশ্চর্য সাম্য রক্ষা করে, সে রহস্য কথা তোমার বিস্মিত চোখের সম্মুখে সত্যই অবারিত হয়ে যায়। যে অভীষ্ট লাভের জন্য তুমি বনবাস বরণ করো, তার সাধনায় দিনের পর দিন প্রকৃতির খোলা বইয়ের পাতাগুলি তুমি অনবরত পড়তে পাও, আর পশুপক্ষী গ্রহ নক্ষত্র পর্বত পাদব সকলেরই কাছ হতে অনেক জ্ঞান উপার্জন হয়। হাউ ডাল ইট ইজ টু পজ, টু মেক অ্যান এন্ড, টু রাস্ট আনবার্নিশড, নট টু শাইন ইন ইউজ, অ্যাজ দো টু ব্রিথ ওয়ার লাইফ। রেলপথে শান্তিকর ভ্রমণের পরে অতীত প্রায় রাত্রির অতি অল্প অবশিষ্টকাল বিশ্রাম করে আমরা বর্তমান যুগের বায়ুরথারোহণে যাত্রা করলাম। বিরল পথে হু হু শব্দে একখানি হাওয়া গাড়ি ছুটে চলেছে, দেখতে সবারই ভালো লাগে। পল্লীর মধ্য হতে ছোট ছেলেমেয়েরা পথের দুধারে ভিড় করে দাঁড়ালো।
তরুণীরা এলো চুলে ঘরের দুধারে অবাক হয়ে দাঁড়িয়ে রইল। তাদের মাথার ঘোমটা যে খসে পড়েছে সে সম্বন্ধে কোনো হুঁশই ছিল না। বোকার মতো ব্যবহার করলে শুধু দল ছাড়া গরুগুলো আমাদের পথে হতভম্ব হয়ে দাঁড়ায়। আর যতক্ষণে রাখাল এসে তাদের চতুর্দশ পুরুষের সদ্গতি আর সঙ্গে সঙ্গে তাদের পিঠে ভালো করে লাঠির ব্যবস্থা না করে, ততক্ষণে আর নড়ে না। রাখালের আর তাদের ভাষা এক না হলেও গালাগালি বুঝতে কোনো গোলই হলো না দেখলাম। অনেক বছর আগে আমার বিলাত প্রবাসকালে উইল্টশায়ারে আমি এক বন্ধুর সঙ্গে শিকার করছিলাম। একদিন সকালে বন্ধুর 2 জার্মান সৈনিক অতিথি এলো। হঠাৎ দেখলাম বন্ধু বনের আশ্রয় ছেড়ে খোলা পথ দিয়ে দৌড়ে চলে যাচ্ছে। আমি তার কাছে গেলে বললেন, ভাই, তুমি ফিরে যাও। হতভাগা জার্মানগুলো বেপরোয়া পাখি না মেরে আমার দিকে কেবলই গুলি করছিল। আমি বনের আশ্রয়ে না ফিরে অপরাধীদের দিকেই চিৎকার করতে করতে দৌড়ে গেলাম। উভয়ে উভয়ের ভাষা বুঝি না দেখে আমি ইংরাজি ছেড়ে বাংলা ভাষার বাছা বাছা যত গালাগালি জানা ছিল সব দিলাম। দেখলাম ওষুধ ধরেছে। আমার মনোগত ভাব তারা বুঝেছে। তারপর হতে তাদের ব্যবহার সম্পূর্ণ নির্দোষ হয়ে গেল বটে, কিন্তু বন্দুকের নিশানা তেমনি বিশ্রী রয়ে গেল। ঘণ্টাখানেক অতি সুন্দর পথে মোটরগাড়িতে যেন উড়ে চললাম। তারপরে শৌখিন যানবাহনের কাছে বিদায় নিতে হলো। হাতির পিঠে যদি গদি বাঁধা না থাকে তাহলে বেশি দূর যাওয়া কষ্টকর, অথচ এমন সব পথে এর চেয়ে ভালো বাহন আর অল্পই আছে। নদী নালা খানাখন্দ পেরিয়ে পাহাড়ের পথে গজেন্দ্র গমনে কোনো রূপে অগ্রসর হতে লাগলাম। স্থানে স্থানে গতিবিধি আশাতীত দুষ্কর হয়েছিল। পাহাড়ের পাড় একেবারে খাড়া, তাতে আবার অনেকগুলি বাঁশঝাড়। একদল লোক এই সব ঝোপঝাড় কেটে বাধা দূর করে পথ সুগম ও পরিষ্কার করে দিচ্ছিল। আলগা বড় বড় পাথরে অসমান ধারালো পর্বতগাত্রের ওপর দিয়ে হাতি কোনো ক্রমে পথ করে চলছিল। কখনো হাঁটু গেড়ে গুড়ি মেরে যাচ্ছিল, কখনো বা গাছের ডাল সুর দিয়ে জড়িয়ে ধরে কায়ক্লেশে আপনাকে ওপরে টেনে তুলছিল। সবচেয়ে দুর্গম পথটা তখনও সম্মুখে। সেটি একটি পর্বত সংকট, সংকীর্ণ পথ, একধারে উঁচু প্রাচীরের মতো খাড়া পাহাড়, অন্যধারে 600 ফুট গভীর খাত। সেখানে তরঙ্গ সংকুল উদ্দাম উন্মত্ত গতি গিরিনদী গদগদ শব্দে বয়ে চলেছে। বেদি চত্বরের মতো যে অপ্রশস্ত পথে আমরা চলেছি তার বিস্তার 3 ফুটের অধিক নয়। এই পথের অনেক অতীত ঘটনার কথা মাহুত আমাদের শোনাচ্ছিল। একবার এইখানটিতে একটি বাঘ ও একটি হরিণের মুখোমুখি দেখা হয়েছিল। তারপর হরিণটি এক লম্ফে একেবারে অনন্তের পথের যাত্রী হয়েছিল। আমার ব্রাউনিংয়ের ডোনাল্ডের কথা মনে পড়ছিল। আর একবার একটি বুনো হাতি পা ফসকে আবর্ত বিভ্রমময়ী গিরি নদীর বুকের উপর গিয়ে পড়েছিল। সেখানে কোনো আশ্রয় না পেয়ে ভেসেই চলেছিল। সেও অনন্তের কূলে পৌঁছত বোধ হয়, দৈবাৎ যদি না তটবর্তী মহিরুহ প্রসারিত শাখাবাহুর সাহায্যে তার প্রাণ রক্ষা করত। এইসব অতীত কাহিনী আমাদের মনে কতদূর উৎসাহ সঞ্চার করছিল সে কথা ব্যক্ত করে না বললেও কল্পনার সাহায্যে পাঠকের হৃদয়ঙ্গম হবে সন্দেহ নাই। মাহুত আমাদের কানে মাভৈ মন্ত্র দেওয়া সত্ত্বেও বনবিভাগের কর্মচারীর পরামর্শ মতো আমরা রাজোচিত বাহন ত্যাগ করে সে পথটুকু পদব্রজে পার হওয়াই কর্তব্য মনে করেছিলাম। পাহাড়ের পথের আলগা পাথর সর্বত্র নিরাপদ ছিল না। হাতি কিন্তু এতটুকুও চঞ্চল না হয়ে পথটা অতিক্রম করে এলো। কেবল আত্মরক্ষার জন্যে সাবধানী লোকের মতো পর্বত প্রাচীরে নির্ভর করে ধীরে সতর্কভাবে প্রতি পদক্ষেপ করছিল। আমার রবার দেওয়া জুতো বন বিভাগের কর্মচারীর মোটা মারহাট্টি চটির সঙ্গে পাল্লা দিতে পারেনি। একটা বিশেষ স্মরণীয় দিনের পর হতে এই ব্যক্তি কি অশ্বপৃষ্ঠে কি পদব্রজে আর কখনো চটি ছাড়া অন্য কিছু ব্যবহার করতেন না। কেন যে করতেন না সে কাহিনী তোমরা অতঃপর শুনতে পাবে। এই চটি ভিন্ন তার আরও একটি বড় আদরের বস্তু ছিল। সে হচ্ছে তার পাটকেলে রঙের দেশি টাটু ঘোড়াটি। তারই পরিচর্যায়
সেও বার্ধক্য সীমায় এসে দাঁড়িয়েছিল। তার এমন বন্ধু আর দুটি ছিল না। বনের মধ্যেই কর্মচারী মহাশয় জীবনের অধিকাংশ ভাগ কাটিয়েছিলেন। 15 ক্রোশ পরিধি পরিমিত প্রদেশের প্রত্যেক পাহাড়, প্রতি নালা, করস্থিত আমলকবধ তিনি জানতেন। কাজেই বনতীর্থ পথে এই পাণ্ডাটি যে আমাদের নিরাপদে নিয়ে গন্তব্যস্থানে উপনীত করেছিলেন, সে কথা বলাই বাহুল্য। বনে বনে ঘুরে তার গায়ের রং পোড়া ইটের মতো পাটকিলে হয়ে গিয়েছিল। ঝড় বৃষ্টি রোদ কিছুতেই তার সানাতো না। ক্ষুধা তৃষ্ণাতে কস্মিন কালেও তার মনের প্রশান্ত প্রফুল্ল ভাবের কিছুমাত্র ব্যত্যয় হতো না। একদিন সকালে দেখি কি, তিনি জঙ্গলের জ্বরের প্রকোপে একেবারে ভাল্লুকের মতো থরথর করে কাঁপছেন। এই জ্বর পুরানো বন্ধু, থেকে থেকেই তাকে দেখা দিয়ে যেত। জ্বর আসা সত্ত্বেও তিনি এসে ভরসা দিলেন যে সন্ধ্যার পূর্বেই আমাদের সঙ্গ ধরবেন। সন্ধ্যার কিছু আগেই 15 মাইল পথ অতিক্রম করে ব্রাউন টাটুর ওপর শোয়ার হয়ে তিনি আমাদের শিবিরে এসে ঠিক উপস্থিত হলেন। এবার জ্বরটা তাকে অধিকক্ষণ ধরে জ্বালাতন করেনি। তার বিদায়ের পর খুব খানিকটে কুইনিনের সঙ্গে ভরা 1 প্লেট প্রাতরাশ করে খোশ মেজাজে বহাল তবিয়তে এসে দেখা দিলেন। একজোড়া পুরানো চটি জুতোর মতো যে ব্যক্তি জ্বরটাকে এমন করে ঝেড়ে ফেলতে পারে, তাকে ভাগ্যবান বলতে হবে বই কি। আমাদের হাতির পায়ে বিশ্রী রকমের একটা কাটা ফুটেছিল। তিনি তার ডাক্তারিতে লেগে গেলেন। শোবার খাটিয়াখানা যদি ছোট হতো, তাহলে তিনি কোনো কৌশলে আর একটার সঙ্গে জুড়ে তার ত্রুটি অতি সহজে সংশোধন করে নিতেন। বিনা আড়ম্বরে তাম্বুর সমস্ত লোক যাতে আরামে থাকে, তার বন্দোবস্ত করতেন। কোনো শোরগোল না করে শিকারীদের কাছ হতে পুরো কাজ আদায় করে নিতে তার মতো এমন আর কেউ পারত না। বহু দূরে, যেখানে জনমানবের দেখা পাবার জো নাই, এমন সব জায়গায় কি করে যে তিনি রসদ জোগাড় করতেন, দেখে আহ্লাদ হতো। আশ্চর্য না হয়েও থাকা যেত না। দূরত্ব সম্বন্ধে তার ধারণা ছিল অদ্ভুত রকমের। মধ্যপ্রদেশের প্রচণ্ড রৌদ্রে ভোর 5টায় বেরিয়ে সেখানে পৌঁছতে বেলা 1টা হয়ে গেল। আমার গণ্য পথপ্রদর্শক বলে, শীতকালে সেই পথটা 1 ক্রোশ আর গরমের সময় 2 ক্রোশ হয়। শুনলাম রামপেলা বলে জায়গাটি পাহাড়ের ওধারে। পাহাড়ের কাছে পৌঁছতে বৈকালটা প্রায় কেটে গেল। সেখানে পৌঁছে রামপেলার দেখা পাওয়া গেল না। আমাদের অগ্রসর হবার সঙ্গে সঙ্গে সেও যেন পিছিয়ে যেতে লাগল। আমার বন্ধু বন বিভাগের এই কর্মচারীটি পথের পরিমাণ করতেন তার শারীরিক সামর্থ্যের পরিমাণ দিয়ে। যতখানি পথ তিনি ও তার ভৃত্যবর্গ বিনা আয়াসে শ্রান্ত না হয়ে অতিক্রম করতে পারতেন, তাকে তিনি ক্রোশ গণনার মধ্যে ফেলতেন না। ছুতরের দরকার হওয়াতে শোনা গেল তাকে ডাকতে গ্রামে লোক গিয়েছে, সে শীঘ্রই আসবে। গ্রাম শুনলাম 5 ক্রোশ দূরে। একটা খবর নিতে 14 ক্রোশ এক লোক পাঠাবার আবশ্যক হয়েছিল। বেলা যখন 2টো, তখনও পত্রবাহক যাত্রা করলে না দেখে আমরা মনে করছিলাম এত ঢিলে দিলে তো চলবে না। তাকে সে কথা স্মরণ করিয়ে দিতে তিনি হেসে বললেন, ভোরের মধ্যেই উত্তর নিয়ে লোক ফিরে আসবে। পরের দিন সকালে দেখলাম তার হিসাবে কোনো ভুল হয়নি। আমরা যখন শিকারে বের হচ্ছি, ঠিক সেই সময়ে চিঠির জবাব নিয়ে লোক ফিরে এলো। বাইসনের খোঁজে দিনের পর দিন কত ক্রোশি আমি হেঁটেছি, সে কথা আমি বলতে চাইনে। স্নাইপ শিকার করতে গিয়ে সারাটা দিন ধরে ঘুরে মরেছি, কিন্তু এদের হাঁটবার ক্ষমতা দেখে আমি একেবারে অবাক হয়ে গিয়েছিলাম। তাদের কড়া পড়া মোষের চামড়ার মতো শক্ত পা দুখানা দেখে আমার হিংসে হতো। মনে করতাম কোনো জাদুমন্ত্রে আমার চরণযুগল যদি ওই অবস্থা লাভ করতে পারে, তবে সে আমার সৌভাগ্য। ইন্সপেক্টর ছিলেন ভালো শোয়ার, তবে সে কিন্তু শুধু তার আপন ঘোড়ার পিঠে। লাগাম জোড়াটা ঘোড়ার ঘাড়ের ওপর ঢিলে হয়ে ঝুলত। শোয়ারের এক হাতে থাকত ছাতা আর অন্য হাতে পানের বাটা। ঘোড়া খোশ মেজাজে কখনো দুলকি, কখনো কদমে চলত। এই দুটি প্রাণীর প্রাণ কোনো নিগুড় যোগসূত্রে বাঁধা ছিল। একজনকে নইলে অন্যজনের আর চলত না। কিন্তু আর কেউ যদি ব্রাউনের পিঠে সওয়ার হওয়ার স্পর্ধা করত, তবে আর তার দুর্দশার সীমা থাকত না। না বলা কওয়া সে এমনই ছুট দিত যে তিনি অবিলম্বে ধুলায় গড়াগড়ি খেতেন।
পিঠের বোঝা নামিয়ে ফেলে ব্রাউন খুশি মনে শান্ত উপত্যকা ভূমিতে সবুজ ঘাসের সমালোচনায় মনোনিবেশ করত। আপন মনিবের সঙ্গে ব্যবহারে কিন্তু তার কখনো কোনো ব্যত্যয় হয়নি। তার বয়স হয়ে আসছে, বেশি দিন আর হয়তো টিকবে না। এই দুটি জীবের সেই আসন্ন বিচ্ছেদের কথা আমি যখনই ভাবি, তখনই মনে দুঃখ হয়। আমার গল্পের খেয়েই কোথায় হারিয়ে ফেলেছি সেই পর্বত সংকটের পাশটিতে, যেখানে ইন্সপেক্টর সাহেবের ৫ শিকা দামের চটি আমার ২৫ গুণ বেশি দামের বুট জোড়াটাকে হার মানিয়ে দিয়েছিল। আবার আমরা হাতিতে উঠলাম। শীতের দিন, দেখতে না দেখতে বনের ছায়া দীর্ঘতর হলো। সময়টা বড়দিনের কিছু আগে। ওভারকোট পরা আমার চেয়ে বন্ধু দেখলাম শাল জড়িয়ে বেশ গরমে আর বেশি আরামে রয়েছেন। সকাল ৮টা হতে আমরা বেশ ক্রমান্বয়ে চলেছিলাম। কিছুক্ষণ বিশ্রামের পর আবার যাত্রা করলাম। পথ যেন আর শেষ হয় না। আমাদের বুদ্ধিমান পথপ্রদর্শক গটিয়ার তত্ত্বাবধানে সন্ধ্যার পরে যে গ্রামে এসে পৌঁছলাম, সেটি কিন্তু মোটেই আমার গন্তব্যস্থান নয়। বন্ধুবর এতেও দমলেন না। কাঠ জড়ো করে গনগনে আগুন জ্বেলে আমাদের শ্রান্ত ব্যথিত দেহের বিশ্রাম ও শীত নিবারণের ব্যবস্থা করে দিয়ে সে শীতের রাতে ঘোড়ায় অন্ধকার বনের পথে আবার ব্যাগবোচকা বিছানা পরে তল্লাশে বেরিয়ে পড়লেন। রাত দুপ্রহরে ঘোড়ার পায়ের খটখট শব্দে লুপ্ত সম্পত্তি উদ্ধারের শুভ সংবাদ আমাদের কানে এসে পৌঁছল। পথ চিহ্নহীন বনের পথে অন্ধকার রাতে তার এই যাত্রা যে কত বিপদসংকুল, তাকে কত কষ্ট যে সহ্য করতে হয়েছিল, সব বাধাবিঘ্ন অতিক্রম করে কী পরিমাণ সহিষ্ণুতা ও সাহসের পরিচয় তিনি দিয়েছিলেন, সে কথা যারা এমন কাজ কোনোদিন করেছেন তারাই বুঝবেন। অপরের বোধগম্য হওয়া সম্ভবপর নয়। সকাল হল, আকাশ পরিষ্কার আর বাতাস কনকনে ঠান্ডা। বন পিটানো যাদের কাজ, ভিন্ন ভিন্ন দলে একত্র হয়ে তারা তাদের সামান্য রন্ধনের আয়োজনে ব্যস্ত হয়েছিল। জ্বালানি কাঠের অভাব ছিল না। শীত এমনই বেশি যে আগুন না পোয়ালে বসা যায় না। শিকারীরা ফিরে এসে তাদের অনুসন্ধানের ফলাফল আমাদের জানালে। বেলা 10টায় আমরা যাত্রা করবার জন্য প্রস্তুত হলাম। যেখানে বসে আমাকে ঘাঁটি আগলাতে হবে, পাহাড়ের সেইখানটিতে পৌঁছতে অনেক আয়াস করতে হলো। পথ দুর্গম, দুরারোহ আর বিপজ্জনক। ইন্সপেক্টর চটি খুলে ফেলে একখানা পাথর হতে আর একখানাতে পা রেখে কাঠবিড়ালির মতো সহজে উঠে গেলেন। শিকারীরাও অনায়াসে তাকে অনুসরণ করলে। গন্তব্যস্থানে পৌঁছবার সেই সংকীর্ণ দুর্গম পথে আমি ২-১ বার উল্টে পড়তে পড়তে কী রকম যে বেঁচে গেছি, সেই কথা মনে হয়ে গাটা শিউরে শিউরে উঠতে লাগল। শিকারীর মধ্যে কেউ কেউ ছিল যাদের পরনে পাতার পরিচ্ছদ। কোমর হতে এই ঘাগরাগুলি তাদের হাঁটু পর্যন্ত পৌঁছত। গাছের পাতা, কোনো গাছের সুতো দিয়ে একত্রে সুন্দর করে সেলাই করা, এগুলি দেখতে সুশ্রী। তাছাড়া সাধারণ কৌপিনের চেয়ে কাজের, ভব্য ও লজ্জা নিবারক। এই শিকারীরা কাছেই কোনো পাহাড় হতে আমাদের কাজে নেমে এসেছিল। তাদের আদিম অভ্যাসগুলি এখনও ত্যাগ করেনি। ২-১ জন ছাড়া প্রায় সকলেরই অঙ্গ সৌষ্ঠব দর্শনীয়। যদিও পরিধেয় বস্ত্র অতি সামান্যই ছিল, তবু তাদের সুগঠিত দেহ সৌন্দর্য তাদের লজ্জা ও শীলতা দুইয়ে রক্ষা করেছিল। শিকারীদের বাঘ খুঁজে বার করবার চেষ্টা ব্যর্থ হয়েছিল। যাকে তারা খুঁজে ফিরছিল, সে কিন্তু ইতিমধ্যে সবারই চোখে ধুলো দিয়ে অন্য পথে চলে গিয়েছিল। আমরা যখন তার পলায়নের পথ আবিষ্কার করবার জন্য ঘুরে মরছি, সে ততক্ষণে ৮ ক্রোশ দূরে একটি পাহাড় পার হয়ে গিয়ে আর একটি জন্তু মেরে বসে আছে। কি দুঃসাহস আর ধৃষ্টতা! তাকে ফাঁদে ফেলবার জন্যে একটি মহিষ বেঁধে দেওয়া হয়েছিল। একজন শিকারী তাকে জল খাওয়াতে গিয়ে দেখে তার ইহজীবনে সব তৃষ্ণা মিটেছে। বাঘ তার ঘাড় মোটকে রক্তপান করে কিছু দূর পর্যন্ত টেনে নিয়ে গেছে। তখনও তার ঘাড় বয়ে রক্ত ঝরছে। একজন শিকারী বাঘের পায়ের চিহ্ন ধরে যেখানে মহিষ বাঁধা ছিল, সেইখানে নিয়ে আমাদের উপস্থিত করলে। চারিদিকের পাহাড় জঙ্গল পেটানো হলো, কিন্তু সুফল পাওয়া গেল না। আবিষ্কার হলো যে হত্যাকাণ্ড সমাধা করে ব্যাঘ্র মহাশয় আর সেখানে প্রতীক্ষা করেননি, অগ্রসর হয়ে গেছেন। সেদিনটি দিব্যি ঠান্ডা ছিল, দীর্ঘ ভ্রমণের অনুকূল।
আগেও যে ধরা পড়তে পড়তে তিনি বেঁচে গেছেন, তার কারণ তার কৃশকায়া। সেদিন শিকারে আমরা একটি প্রকাণ্ড সম্বল লাভ করেছিলাম। সে পাহাড়ের গা বেয়ে দৌড়ে ওপরে উঠছিল। আমার .450 নম্বরের কর্ডাইট গুলিতে মেরুদণ্ডে আঘাত পেয়ে সে গড়িয়ে নিচে নালায় পড়ে গেল। তার শরীরের চামড়া নানা দাগে পরিপূর্ণ, একেবারে ক্ষতবিক্ষত। তবে আমাদের সৌভাগ্যবশত সুন্দর শৃঙ্গযুগল সম্পূর্ণ অক্ষত ছিল। সেবারের যাত্রা যথাসম্ভব সার্থক হয়েছিল। ব্যাঘ্র, ভল্লুক, সম্বর আমার লভ্য হয়েছিল। তাছাড়া 20 ক্রোশ পার্বত্য পথের অনেক জ্ঞান অর্জন করেছিলাম। পরে এই বিজ্ঞতার সাহায্যে মৃগয়ার ক্ষেত্র মনোনীত করবার সুবিধা ঘটেছিল। যে সকল বন্ধু লাভ হয়েছিল, যাদের সাময়িক বলতে পারো, কিন্তু তাদের নইলে শিকারে সে সময়ে কিংবা ভবিষ্যতে কখনোই সিদ্ধিলাভ হতো না। আর অরণ্য বিভাগের সেই কর্মচারীর মতো বন্ধুলাভ জীবনে সহজে হয় না। বিপদের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয়ে তার সম্বন্ধে মনে তাচ্ছিল্যের সঞ্চার হয়। বিপদের অংশীদার, দুঃখের শরিকের সঙ্গে মনে প্রীতিবন্ধন যেমন দৃঢ় হয়, এমন আর কিছুতে হয় না। তোমার সাথী সঙ্গীদের সঙ্গে সমভাবে যদি আরাম ভোগ করে নাও, তাহলে শুধু মৃগয়া যাত্রা কেন, যেখানেই যাও না কেন, আনন্দের আর আরামের কিছুরই কোনো অভাব কখনো হবে না। অরণ্য বিভাগের কর্মচারীর মনে পাদুকা সম্বন্ধে চটির শ্রেষ্ঠত্ব কেমন করে অধিকার স্থাপন করেছিল, সে কথা না বলে আজকার কাহিনী শেষ করা যায় না। তিনি চুপচাপ একটা গাছের কাছে দাঁড়িয়েছিলেন। কোনো শার্দুল প্রবরের সে পথে আসবার বিন্দুমাত্র সম্ভাবনা ছিল না, কেননা শিকারের সবচেয়ে সুবিধাজনক জায়গাগুলি তার প্রভু ও তদীয় বন্ধুবর্গ অধিকার করেছিলেন। এমন সময় স্বপ্নদৃষ্ট দৃশ্যের মতো অতি সুস্পষ্ট গতিতে শান্ত পদক্ষেপে শার্দুলরাজ এসে একেবারে তার সম্মুখে আবির্ভাব হলেন। এ যেন বিনা মেঘে বজ্রাঘাত। দ্বিধামাত্র না করে পৃষ্ঠভঙ্গ দিয়ে এক দৌড়ে তিনি নিকটবর্তী গাছের কাছে উপস্থিত হলেন। চটিজোড়া পা থেকে ছুঁড়ে ফেলে দিয়ে এক লাফে তিনি গাছে চড়ে বসলেন। মুহূর্ত মাত্র বিলম্ব হলে এই কাহিনী আর তাকে বলতে হতো না, কেননা ব্যাঘ্রবীরও পশ্চাৎ ধাবন করে তার ঘাড়ে পড়বার মতলবে লাফিয়ে উঠেছিল। আর একবার অরণ্য প্রহরীদের সঙ্গে নিয়ে পার্বত্য বন্য প্রদেশের মধ্যে দিয়ে চলেছেন। বিপদের কোনো সম্ভাবনার সন্দেহ মাত্রও মনে উদয় হয়নি। হঠাৎ একটা চাপা হুঙ্কার শুনে সদল বলে স্থির হয়ে দাঁড়ালেন। দেখলেন প্রায় 60 হাত দূরে একটি বাঘ দিবা দ্বিপ্রহরে সদ্য নিহত সম্বর মাংস আস্বাদনে তৎপর, তখনও মারণের ভঙ্গিতে বসে আছে। যে মুহূর্তে ইন্সপেক্টর দেখলেন যে সে অধীরভাবে লাঙুল আক্ষেপ আরম্ভ করেছে, তৎক্ষণাৎ চটিজোড়া ফেলে গাছে উঠবার পথ দেখালেন। অনুচরগণ বিনা বাক্যব্যয়ে তার পদানুসরণ করলে। এবারও বিলম্ব হলে বিপদ ঘটত, কারণ শার্দুলরাজ স্বীয় একাধিপত্যের ক্ষেত্রে অপরকে অনধিকার চর্চা করতে দেখে রাজকীয় প্রাতরাসের বিঘ্নকারীদিগের শাস্তি বিধানের অভিপ্রায়ে সরোষে লম্ফের পর লম্ফ দিয়ে উদ্দাম সমুদ্র তরঙ্গের মতো অব্যাহত প্রভাবে অগ্রসর হয়ে আসছিলেন। একদিন নিঃশব্দে একটি মহিষাসুর অন্বেষণ চেষ্টায় তার চটিজোড়া গাছের তলায় ফেলে যান। নিচে উপত্যকায় নেমে যেতে হয়েছিল। ফিরে যখন পাদুকার সংস্থান ঠিক করতে পারেননি, তখন তার মুখে যে দুঃখের ভাব প্রকাশ হয়েছিল, তাহা আমি কখনো ভুলতে পারব না। চটির সন্ধানে রীতিমতো শিকারীর দল সাজিয়ে পাঠানো হলো। ভ্রষ্ট পাদুকা সম্মিলনে তিনি যেমন উৎফুল্ল হয়ে উঠেছিলেন, বিরোহিণী পক্ষী বনিতা সুদীর্ঘ প্রবাস প্রত্যাগত দ্বৈতের সন্দর্শনে তেমন আনন্দিত হয় কিনা সন্দেহ। এবারকার মৃগয়াযাত্রার শেষ ঘটনা বর্ণনাযোগ্য। রঙ্গভূমিতে শেষে প্রায়ই প্রহসন অভিনীত হতে দেখা যায়। আমরা কোনো কৃষকের গোলাবাড়িতে গিয়ে পৌঁছেছিলাম। অতি সুন্দর পরিপাটি, চারিদিকে পাহাড়ের বেড়া দিয়ে ঘেরা। সেইখানে গিয়ে শোনা গেল ক্রোশ কত দূরে একটা হত্যাকাণ্ড হয়ে গেছে। অর্ধচন্দ্রাকারে অগ্রসর হয়ে আমরা অনেকখানি পথ অতিক্রম করে এসেছিলাম। কথা ছিল কপিলাসে গিয়ে বিশ্রাম করব, আর সেখান হতে সকালে সেই 25 ক্রোশ বিচিত্র সুন্দর পথ বায়ুরথে আরোহী হয়ে
রেলওয়ে স্টেশনে প্রত্যাগমন করব। কলনাদিনী তন্বী একটি গিরিনদীকে পথ ভুলিয়ে ক্ষেত্রের মধ্যে ডেকে আনা হয়েছিল। সেও এই যত্নরক্ষিত বিশাল প্রান্তরপথে সানন্দে গান গেয়ে চলেছিল। প্রচুর ফল ফুল শস্যে গ্রাম্য কুটিরখানি কমলালয়ের মতো লক্ষ্মীশ্রী সম্পন্ন। বনের মধ্যে তাঁবুর নিচে কিংবা ভাঙাচোরা খোড়ো ঘরের আশ্রয়ে কষ্টেরও দিনযাপন করবার পর এই শান্তিনিকেতন ছেড়ে যেতে আমার একটুও মন ওঠেনি। অনিচ্ছা সত্ত্বেও তবুও যাত্রা করতে হলো। প্রথমে বায়ুরথে বাহিত হয়ে অত্যল্প সময়ের মধ্যেই ৫-৬ মাইল পথ অতিক্রম করলাম। সেখানে গজরাজ আমার প্রতীক্ষায় ছিল। তার পৃষ্ঠে আরোহণ করে মন্দ মন্থর গতিতে মাচানের কাছে উপস্থিত হলাম। আকাশে চাঁদের হাট বসেছিল। চারিদিক আলোয় আলোয় যেন উথলে পড়ছিল। তার উপর বনের মধ্যে শীতের প্রকোপ অধিক ছিল না। একলাটি শান্তভাবে ব্যাঘ্রের প্রতীক্ষা করছিলাম। তার আবির্ভাবের আশা বড় বেশি ছিল না, কেননা যেমন বিলম্বে সমারোহে ও সশব্দে আমাদের আগমন হয়েছিল, তাতে এই জাতীয় জীব বড় একটা দেখা যায় না, গা ঢাকা দিয়েই থাকে। রাত্রি যখন ৯টা, বনপথে চন্দ্রালোকের দূর সম্পাতে মৃত মহিষের সংস্থান প্রদেশটি অস্পষ্ট অদৃশ্য প্রায় হয়ে এলো। অদৃশ্য প্রায় কেন, অদৃশ্যই হয়ে গেল। কেবল আমার অনুভূতির মধ্যে তার স্মৃতি জাগরুক রইল। বাহিরের দৃশ্যের মধ্যে সমস্ত চিহ্নই বিলুপ্ত হয়ে গেল। ছায়ায় আত্মগোপন করে একটি জন্তু মৃত মহিষের কাছে লঘু পদশব্দে অগ্রসর হয়ে আসছিল। দেহগৌরব সম্বন্ধে নিশ্চিত ধারণা করা সম্ভব হয়নি, কিন্তু কে বলতে পারে এই শাপদ জন্তুটি অপরের অপেক্ষা সাবধানী নিঃশব্দচারী কিনা। আমি স্পষ্ট শুনতে পেলাম আগন্তুক মহিষটিকে ধরে টানা হেঁচড়া করছে। দেখলাম, কিংবা মনে হলো দেখলাম, যেন এই ভক্ষকের ছায়ায় তার পৃষ্ঠদেশ দুরূহ চেষ্টার পরিশ্রমে কেঁপে কেঁপে উঠছে। কিন্তু যতই চেষ্টা করি না কেন, এর বেশি আর কিছু দেখা গেল না। আলো যে আরও উজ্জ্বলতর হবে তার কোনো আশাই ছিল না, কেননা চন্দ্রদেব যে পথে যাত্রা করেছিলেন সেটি তার অস্তপথ। ফিরে আসার প্রতীক্ষা করা একেবারেই ব্যর্থ। সেই জন্যে সেই নিশাচর ছায়ামূর্তিকে ব্যগ্র কল্পনা করে বন্দুক ছাড়লাম। বন্দুকের শব্দের তীব্র প্রতিধ্বনির সঙ্গে একটি ভীষণ আর্তনাদ বনভূমিকে যেন বিদীর্ণ করে দিলে। আহত জন্তুটি বাঘ নয়, হায়েনা। যে নাটকে আমি আপনাকে নায়ক গৌরবে ভূষিত করে তুলতে উৎসুক ছিলাম, এতক্ষণে সেটি হাস্যকর প্রহসনে পরিণত হল। কোথায় আরণ্য সামন্তাধিপতি শার্দুল, আর কোথায় দুগ্ধপোষ্য শিশুর ক্রন্দনানুকারী হায়েনা। ঘণ্টাখানেকের মধ্যে আমার নিমন্ত্রণকর্তার সঙ্গে সাক্ষাৎ হল। ব্যাপার শুনে আমার সঙ্গে তিনিও প্রাণ খুলে হাসিতে যোগ দিলেন। হাসি আমি হাসলাম বটে, তবুও ব্যাপারটা অন্যরূপ হওয়ায় মনে মনে কল্পনা করেছিলাম। ২১শে জানুয়ারি ১৯১৮ খ্রিস্টাব্দ। স্নেহের অলকা, কল্যাণ। এখন একবার চলো আমরা বাংলার সমতল ভূমিতে ফিরে যাই। সে আমার দেশ। স্নাইপ, হংস, বরাহ আর চিতার বিচরণ ভূমি। এরই মধ্যে যে জায়গা তোমরা ভালো করে জানো আর দেখেছ, আমি তারই কথা বলবো। ব্যাঘ্রাবতার আর মহিষাসুর, চলন বিলে জলাভাব, আর চারিদিকে পাটের চাষের পরিপাটি প্রাদুর্ভাবের সঙ্গে সঙ্গেই প্রবাসে অনুকূল উপনিবেশ স্থাপন মানুষে স্থানান্তরে যাত্রা করেছে। স্নাইপ সেখানে দেরি করে আসে, কিন্তু যখন তারা আসে তখন মেঘমালার মতোই সমস্ত আকাশ আচ্ছন্ন করে দেখা দেয়। কলিকাতা হতে অধিক দূর নয়। ইচ্ছা করলে ১২ই আগস্টের পূর্বেই ২-৪ জোড়া হস্তগত করা চলে, কিন্তু তাতে বড় বিশেষ লাভ নেই, গৌরবও অল্প। যদি ক্ষেত্রে সর্বপ্রথম উপস্থিতির আনন্দটা গণ্য না করো, সেপ্টেম্বর অক্টোবরেই স্নাইপ শিকারের সবচেয়ে ভালো সময়। কিন্তু সে সুদূর পল্লীগ্রামে ডিসেম্বর অবধি প্রতীক্ষা করতে হয়। তখন বিশাল বিলখানি পদ্মফুল আর আগাছায় ভরে ওঠে। আমার কিন্তু নৌকায় চড়ে শিকার করার চেয়ে পায়ে হেঁটে ঘুরে ঘুরে শিকার করতেই বেশি ভালো লাগে।
পায়ে হেঁটে সোজা গুলি চালাবার সুবিধা অধিক। নৌবিহারে বিহঙ্গ সংহারে আনন্দের অসদ্ভাব হয় না। তবে দুঃখের বিষয়, এ সুখ চিরদিন রহে না। তালের ডোঙা বড় বিশ্রী, কাজ সারা ব্যাপার। যখন দুখানা একত্রে বেঁধে নেওয়া হয়, তখনও তার তাল সামলানো দায়। কথায় কথায় ভরাডুবি হতে চায়। কতবার আমি এই উপায়ে ছোটখাটো খালবিল পার হয়েছি তার ঠিক নেই। তবে একটিবার কোনো পৌষ প্রভাতে একটি খালের অন্ধিসন্ধি আবিষ্কারের অভিপ্রায়ে যাত্রা করে উল্টে পড়ে নাকানি চুবানি খাবার পর হতে মনটা কিঞ্চিত চঞ্চল হয়ে ওঠে। যে মাঝি লগি বেয়ে আমায় পাড়ে নিয়ে যাচ্ছিল, ডোঙা উল্টে যাওয়াতে সে কিন্তু বিচলিত হয়নি। সে তো ডোঙা আঁকড়ে পড়ে রইল। তারপর জল ছেঁচে ফেলে সব ঠিকঠাক করে নিলে। ভিজে কৌপিনে তার মানসিক স্থৈর্যের কোনো হানি করেনি। আমি কিন্তু ভিজে কাঁথা হয়ে সাঁতার দিয়ে কোনো রকমে পাড়ে পৌঁছলাম। দৃশ্যটি বিশেষ উপভোগ্য হয়েছিল, এ কথা বলতে পারি নে। জলাভূমি আর ধানক্ষেতের মধ্য দিয়ে দীর্ঘ পথ কায়ক্লেশে অতিক্রম করবার সময় রোদে বাতাসে সব শুকিয়ে ঠিক হয়ে যেতেও বেশি সময় লাগেনি। একবার নাকানি চোবানি খেয়ে আর কয়েকবার এ বিভ্রাট হতে আত্মরক্ষা করে আমি অবশেষে একখানি ডোঙা নিজে তৈয়ারি করেছিলাম। পিয়ানো বাজাবার টুলের মতো তার ঠিক মাঝখানে চারিদিকে ঘোরে এমনই একটি বসবার জায়গা করে নিয়েছিলাম। তেমন বেশি উঁচু নয়, আর ঠিক জায়গাটিতে বসলে ডান ধার হতে যে স্নাইপ উড়ে উঠত, সহজেই তাদের হিসাব নিকাশ করা চলত। পদ্মবনে তাদের খুঁজে পাওয়া কষ্টসাধ্য ছিল না। কিন্তু যেগুলো আগাছার মধ্যে গিয়ে পড়ত, তাদের বার করাই হতো বড় মুশকিল। ডোঙাটি যতদূর সম্ভব আগাছার ওপর এগিয়ে দিয়ে ডোঙার ওপর হতে একটা লম্বা লগি ফেলা হতো। তখন মাঝিদের মধ্যে একজন তারই ওপর দিয়ে সাবধানে পুলের মতো করে হেঁটে গিয়ে পাখি কুড়িয়ে আনত। একটা দাঁড় নিয়ে নিজের টলমল অবস্থা সামঞ্জস্য করে লগিটাকে ঠেলে ঠেলে এগিয়ে চলতে লাগল। অনেক সময় তার হাঁটু পর্যন্ত ডুবে যাচ্ছিল। তার এই গতিবিধি দেখে মনে ভয়ের সঞ্চার না হয়ে যায়নি। তাই যতক্ষণে সে নিরাপদে তরি নিয়ে তীরে না পৌঁছল, ততক্ষণে মনে স্বস্তি পেলাম না। দৈবাৎ ঘটনা হতে উদ্ধার করবার জন্যে আমি সর্বদাই একটা লম্বা দড়ি কাছে রাখতাম। কাজটা বিশেষ বিপজ্জনক হলেও যারা এ কাজে লিপ্ত থাকত, তারা তেমন কিছু মনে করত না। বেশ সহজভাবেই চলাফেরা করত। আমার একটি বুল টেরিয়ার কুকুর ছিল। তার নাম লুসি। সে আমার নিত্যসঙ্গী হয়ে উঠেছিল, আর কালক্রমে চমৎকার শিকারী হয়ে দাঁড়াল। মারা পাখি সে অতি নিপুণতার সঙ্গে উদ্ধার করে আনত। বাধা দেবার আগেই সে স্নাইপ খুঁজে আনবার জন্যে ঝাঁপিয়ে পড়ে। আগাছায় আটকে একবার মারা পড়বার মতো হয়। অনেক কষ্টে তাকে সেবার রক্ষা করেছিলাম। বেচারা লুসি এতদিনে সে রম্যতর কোনো মৃগয়া ক্ষেত্রে বিচরণ করছে, আর কখনো ফিরবে না। তবে শ্রান্তিতে মৃতপ্রায় হয়ে সে যখন ডুবে যাচ্ছে, তখনও যে শেষ মুহূর্ত পর্যন্ত স্নাইপটিকে মুখে করে রেখেছিল, এ কথা আমি কখনো ভুলতে পারব না। মহিষের পাল অনেক সময় এই ঘন আগাছায় ঢাকা জলাভূমিতে চড়তে আসে। তাদের পায়ের চাপে একবার যখন এই গুল্মলতা আচ্ছন্ন প্রান্তর ভেঙে গিয়ে গলিপথে সৃষ্টি করে, তখন সে পথে সহজেই ডোঙা চালিয়ে যাতায়াত করা যায়। একদিন এমনই একদল মোষ বিলের ওপর চড়ছিল, আর যখনই আমার গুলির আওয়াজ হচ্ছিল, তখনই চমকে উঠে পা ছুঁড়ে এই আগাছার রাশি চাপা দিয়ে দাবিয়ে দিচ্ছিল। তাদের এই ভয় আর এই ভয়ের অভিব্যক্তি দেখতে ভারী মজার। স্নাইপগুলিকে আমার দিকে তাড়িয়ে আনবার জন্যে অন্য নৌকায় আরও জনকত লোক ছিল। আমি তাদেরই এই মহিষের পালকে শাসনে রাখবার জন্যে পাঠিয়ে দিলাম, আর আমি নিজে আমার আস্তানা বদল করে এই সুযোগে অতি সহজেই অনেকগুলি স্নাইপ মারলাম। কোনো কোনো ঝিলে আগাছায় ভরা ঘাসে ঢাকা চলন্ত কতকগুলি দ্বীপ থাকে। সূর্যের তাপ যখন অত্যধিক হয়, স্নাইপের ঝাঁক গিয়ে তারই মধ্যে আশ্রয় নেয়। চুপি চুপি নৌকা বেয়ে তার কাছে যেতে হয়। অবশ্য পাখির ঝাঁকটা উড়ে কোন দিকে গেল, আগে সেটা ঠিক করে রাখা আবশ্যক। কতকগুলি পাখি আবার অত্যন্ত কাছে থাকে। হঠাৎ উড়ে উঠে তোমাকে চমকে দেয়,
ফলে প্রাণ নিয়ে পলায়ন করে। ঘুরে বসে তাদের মারবার চেষ্টা করা সবসময় নিরাপদ নয়। ছোট মাছ ধরা নৌকা হঠাৎ উল্টে যাবার সম্ভাবনা অধিক। তা যদি হয়, তবে গভীর বিলে বিপদ ঘটা বিচিত্র নয়। একজন বন্ধু আমাকে একবার একখানি নৌকা উপহার দিয়েছিলেন। সেখানে খাটো দাঁড় দিয়ে বাইতে হয়। আমি তার তলাটা দুধারে সমান করে দাঁড় বাইবার আর লগি চালাবার দুই ব্যবস্থা করে বসবার জায়গা লাগিয়ে নিয়েছিলাম। যারা এ বিষয়ে বোঝেন তারা বলেছিলেন, হাঁস শিকারের পক্ষে নৌকাখানি নিরাপদ। সেই স্মরণীয় দিনে আমাদের বিলে অনেক হাঁস আর লাল সেরা এসে জমা হয়েছিল। বিলটি লম্বা চৌড়ায় 2 ক্রোশ। চারিদিকে তার পদ্মফুলের পাড় আর সরবনের আঁচল। এই নূতন নৌকায় একদিন আগাছায় ঘেরা গলিপথ পেরিয়ে আমরা স্ফটিক স্বচ্ছ জলের মধ্যে দিয়ে পাখির মতো সহজ স্বচ্ছন্দ গতিতে যেন উড়ে চলেছিলাম। বন্দুক আমার হাঁটুর উপর শুয়ে বিশ্রাম করছিল। 400 হাত গেছি বোধ হয়, কিন্তু জানি না কেন, হয়তোবা সব শিকারীরাই একটু কুসংস্কারাপন্ন। যাই হোক, আর যে কারণেই হোক, কিছুক্ষণ পরেই আমার মনে হলো বিপদ সম্মুখে। যদিও এই আশঙ্কাকে আমি প্রশ্রয় দিইনি, তবুও কিছুতেই সে মনোভাব দূর করতে পারলাম না, বরং ক্রমশই বেড়ে চলল। তাই মাঝিকে আমি ফিরবার হুকুম দিলাম। আগাছার মধ্যে 2-4টা করে অনেকগুলি স্নাইপ মারলাম। ডাঙা প্রায় 200 হাত দূরে। আমরা সানন্দে সত্বর গতিতে এগিয়ে চলেছি। একটা চলন্ত দ্বীপের পাশ দিয়ে যাচ্ছি। এমন সময় একটা স্নাইপ আমার ডান হাতের দিক থেকে উঠে পিছনের দিকে উড়ে চলল। আমি ঘুরে বসে গুলি মারলাম। পর মুহূর্তেই জলে পড়ে প্রাণপণ চেষ্টায় প্রাণ রক্ষার জন্য সাঁতার দিতে হলো। ফিরে দেখি মাঝিকেও তাই করতে হয়েছে। সাধের তরণে কোথায় অন্তর্ধান হয়েছে তার ঠিক নেই। চারিদিকে কেবল তার গত জীবনের সাক্ষ্যস্বরূপ কতকগুলি মৃত স্নাইপ মাত্র ভেসে বেড়াচ্ছে। শিকারের ভারী জুতো পায়ে সেই আগাছার মধ্য দিয়ে সাঁতার কেটে চলা হতাশের আক্ষেপে পরিণত হবে বলেই মনে হচ্ছিল। আমি তবু আমার আহেল বিলাতি নূতন হল্যান্ডের লম্বা নলবন্দুক আঁকড়ে চলেই ছিলাম। কিন্তু কিছু দূরে কাদায় পোতা লম্বা লগিটার কাছে যদি কোনো মতে পৌঁছতে পারি, তারই চেষ্টায় ছিলাম। তখন আমার অবস্থা শ্রান্তি আসে জীবনব্যাপিয়া। এই লগিগুলিতে জাল শুকুতে দেওয়া হয়। কাদার মধ্যে খুব গভীরভাবে পোতা থাকে। কোনোরূপে এর একটার কাছে পৌঁছতে পারলে জীবন নিরাপদ হবার সম্ভাবনা। যদিও এই সম্ভাবনা ক্রমশই হ্রাস হয়ে আসছিল, তবু আমি বিচলিত হইনি। ইতিমধ্যে আবার আমার দক্ষিণে চরণখানি আগাছার মধ্যে আটকে গিয়েছিল। আমার নৌকার মাঝিটির অবস্থা যে আমার চেয়ে কিছু সুবিধাজনক হয়েছিল তা নয়, যদিও তার ডোর কৌপিন ছাড়া দ্বিতীয় পরিধেয় ছিল না। আর আমার বিলাতি বুট ও শিকারির দুর্ভর পরিচ্ছদ সহজে গা ছাড়া করা কঠিন, তবু মাঝি বেশি জড়িয়ে পড়েছিল। সেই অবশেষে ডুবজল কিনা দেখতে গিয়ে আবিষ্কার হলো মাটি লাগাল পেতে পারে, জল তার নাক বরাবর আসে। সে চিৎকার করে আমাকে তার অবস্থা জানালে। হাত 10 দূরে শুধু তার মুখখানা টোপা পানার মতো ভাসছিল। মরিবাচি অবস্থায় কোনো মতে আমি তার কাছে গিয়ে পৌঁছলাম। দুঃখের দোসর দুজনায় কিছুক্ষণ সেখানে সেইভাবে রইলাম। তারপর জেলেরা এসে আমাদের উদ্ধার করলে। পৌষের হাড় ভাঙা শীতের ভোরবেলা, তার উপর অবস্থা যা, তা তো পাঠকের অবিদিত নেই। এই অবস্থায় অর্ধক্রোশপথ হেঁটে যেতে হলো। দৃশ্যটি কাব্যের অনুকূল হয়নি তা বলাই বাহুল্য। রাজকবি টেনিসন কোনো মৎস্যকুমারের শৈবালে আবদ্ধ হবার কথা বর্ণনা করেননি। আমার বন্দুক যারা গড়েছিলেন তাদের বাহাদুরি বলতে হয় যে এমন অবস্থায়ও এক বিন্দু জলও তার ঘোড়ার মধ্যে ঢুকতে পায়নি। এই বিপত্তির 2 দিনের মধ্যে ম্যান্টন কোম্পানি সব কলকবজা খুলে সপ্তাহকাল রেখে দিয়েছিলেন, কিন্তু এভাবের কোনো চিহ্নই আবিষ্কার করতে পারেননি। এবারের ও আরেকবারের দুর্ঘটনা হতে মনে করো না যেন স্নাইপ শিকার বিপজ্জনক ব্যাপার। আমি একটা বিলের ধারে ধারে শিকার করে চলেছিলাম। গত অভিজ্ঞতা হতে জানা ছিল এর মধ্যে কোন কোন জায়গা বিপদসংকুল। সেগুলি আমি এড়িয়ে চলবার চেষ্টা করেছিলাম। তবে সব সময় তো আর মাটির দিকে চেয়ে হাঁটা চলে না। বিশেষ শিকার করতে হলে
উপর নজর দরকার। হঠাৎ বুঝলাম আমার কোমর পর্যন্ত কাদায় পুঁতে এসেছে, আর আমি ক্রমশ ডুবে যাচ্ছি। অসময়ে এই রসাতলে যাত্রা বড় বাঞ্ছনীয় মনে করিনি। বিশেষত প্রথমেই তার যে বিরস পূর্বস্বাদ পাওয়া গেল, তাতে উৎসাহ বৃদ্ধি হবার কথা নয়। এই সম্ভাবনা নিবারণ করবার জন্যে আমি হাত দুটো ডানা মেলা চিলের মতো দুধারে যত দূর চলে সোজা করে ছড়িয়ে দিলাম। শিকারীরা আমার দুরবস্থা দেখে ভারী ভীত হয়ে পড়ল। তার মধ্যে একজন তার ধুতি খুলে আমার দিকে ফেলে দিলে, আর সবাই মিলে টানা হেঁচড়া করে বোতলে এঁটে যাওয়া ছিপির মতো আমায় তুলে বার করে আনলে। গর্তটি অবিলম্বে পূর্ণ হয়ে গেল। সে পথে রসাতলে উকি দিয়ে দেখবার আর আমার সুযোগ হলো না। সাপের কথা যদি বলো, দুবার ছাড়া আমি কখনো বিষাক্ত সাপের সংস্পর্শে আসিনি। জুতা মোজা পরা থাকলে এই পরশ কিছু করতে পারে না। তবু সত্যি কথা বলতে গেলে এই অবস্থায়ও আমার ভয় হতো। কিন্তু যে দুবার দেখা হয়েছিল, নদী তীরে নয়, মাঠভূমিতে। তারা কাল সাপ মাঠের আলের উপর শুয়েছিল। সময় আবিষ্কার করতে পেরেছিলাম বলে ৮ নম্বরের গুলি দিয়ে তাদের খণ্ড খণ্ড করতে পেরেছিলাম, যদিও অত নিকট সান্নিধ্য সুখকর মনে হয়নি। কত জায়গায় ঘুরেছি, বিষাক্ত সাপের সঙ্গে এই দুবার ছাড়া আর একবার দেখা হয়েছিল। সেবারে আমি একটা চিতার পিছু নিয়েছিলাম। একটা বাঁশঝাড়ের মধ্যে চুপচাপ মোড়ায় বসে আছি। হঠাৎ পাতার মধ্যে শব্দ পেয়ে চেয়ে দেখি আমার পায়ের কাছের গর্ত হতে একটি গক্ষুর সাপ বেরিয়ে আসছে। আমার বন্ধুকে কোনো কাজ দিত না, আর সাপটি এতই কাছে এসেছিল যে তাকে ঘাটাতে সাহস হচ্ছিল না, পাছে সে ভয় খেয়ে আমাকে আক্রমণ করে। তাই নিঃশব্দে নিশ্চল অবস্থায় শ্বাস রোধ করে তার গতিবিধি লক্ষ্য করতে লাগলাম। দুবার আমার কাছে আসবার জন্যে ফিরলে, আর সেই সময় আমার সমস্ত শরীর সংকুচিত হওয়া কিছুতেই নিবারণ করতে পারলাম না। তারপর আবার সে ফিরে শিকারীরা যেখানে ১০০ হাত দূরে ঘন আখের ক্ষেত হতে বেরিয়ে আসছিল, সেই দিকে এগিয়ে চলল। এই সময় একটা ঘাসের চাবলা ছুঁড়ে তার গতিবেগ বাড়িয়ে দিলাম। এর বঙ্কিম কুটিল গতিভঙ্গি বড়ই মনোহারী, যদি না সেই সঙ্গে প্রাণঘাতী হতো। আমি চিৎকার করে শিকারীদের সতর্ক করে দিলাম। সেদিনের মতো শিকারের সব আশা জলাঞ্জলি দিতে হলো বলে কিছুই দুঃখিত হইনি।